ধরুন হুট করে কেউ আপনাকে একটি হীরার নাম বলতে বলল, সময় মাত্র ৩ সেকেন্ড। এমতো অবস্থায় কোন নামটি আপনার মাথায় প্রথমে আসবে? শতকরা ৯০% সম্ভাবনা আপনি যে হীরাটির নাম মুখে আনবেন তা হলো কোহিনূর। কারণ গোটা বিশ্বব্যাপী কোহিনূর সবচেয়ে আলোচিত হীরা, আর ভারতীয় উপমহাদেশে তো এর জনপ্রিয়তা আরও অনেক বেশি। এই হীরার জন্মস্থানেই যে পৃথিবীর এই প্রান্তে। সর্বাধিক জনপ্রিয় ও বহুল আলোচিত যেমন বিশ্বের সবচেয়ে বিতর্কিত হীরাগুলো একটিও কিন্তু এই কোহিনূরই। কয়েকশো বছরের একটি লম্বা ইতিহাস জড়িয়ে রয়েছে এই হীরার নামের সাথে। কখনো এটি শোভা পেয়েছে মুঘল দরবারে, কখনো উজ্জ্বলতা ছড়িয়েছে ইরানি যোদ্ধাদের হাতে, কখনো আবার সমৃদ্ধ করেছে আফগান শাসক কিংবা পাঞ্জাবি মহারাজাদের। বলা হয়ে থাকে প্রাচীনকালে সুন্দরী কুমারীরা যেমন বিভিন্ন রাজা বাদশাহ ও শাসকদের হাতে হাতে ঘুরে বেড়াতো, ঠিক এমন একটি পথচলা ছিল কোহিনূরেরও। তবে এই মুহূর্তে কিছুটা অস্তবতই রয়েছে কোহিনূরের অবস্থা। সে ১৯ শতকের মাঝামাঝি থেকে প্রায় ১৭০ বছর যাবৎ এটি রয়েছে ব্রিটিশদের মালিকানায় এবং এর বর্তমান অবস্থা টাওয়ার অফ লন্ডনে ক্রাউন জুয়েলার্সের অংশবিশেষ হিসেবে। কিন্তু ব্রিটিশদের মালিকানা নিয়ে যথেষ্ট আপত্তি রয়েছে অনেক ভারতীয়র, কেননা তাদের বিশ্বাস ব্রিটিশরা এই ভারতবর্ষ থেকে চৌষ্যবৃত্তির মাধ্যমে ছিনিয়ে নিয়ে গেছে ১০৫.৬ ক্যারেটের আলোর পর্বত নামধারী এই অমূল্য রত্নটিকে। কালের অববাহিকায় কোহিনূর হীরা নিয়ে সৃষ্টি হয়েছে বহু কিংবদন্তি, উপকথা ও গল্পগাথার। মানুষের মননে ঢুকে গেছে বিভিন্ন ভ্রান্ত ও অন্ধবিশ্বাস। সেগুলো দূর করার উদ্দেশ্যে ২০১৭ সালে প্রকাশিত হয়েছে উইলিয়াম ডালরিম্পল, অনিতা আনন্দ রচিত কোহিনূর দ্য স্টোরি অফ দ্য ওয়ার্ল্ডস মোস্ট ইনফেমাস ডায়মন্ড নামক বইটি থেকে আমরা জানতে পারি ১৮৪৯ সালে কোহিনূর যখন তৎকালীন ভারতের গভর্নর জেনারেল লর্ড ডালহৌসির হাতে আসে, তখন তিনি প্রস্তুতি গ্রহণ শুরু করেন রানী ভিক্টোরিয়ার কাছে সেটি পাঠানোর। কিন্তু কেবল হীরাটি পাঠালেই হবে কেন, সেটি যে ঠিক কতটা মূল্যবান তাও তো রানীর সামনে তুলে ধরতে হবে। তাই লর্ড ডালহৌসি ঠিক করলেন রত্নটির সাথে তার একটি আনুষ্ঠানিক ইতিহাসও প্রেরণ করবেন তিনি। সেই লক্ষ্য অনুযায়ী তিনি নিয়োগ দেন দিল্লির একজন জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যাজিস্ট্রেট থিও ম্যাটক্যাফকে। ম্যাটক্যাফের কাজ ছিল কোহিনূরের ইতিহাসের উপর গবেষণা করা এবং সেই গবেষণার উপর ভিত্তি করে একটি প্রতিবেদন তৈরি করা। কিন্তু তিনি খুব একটা সুবিধা করতে পারেননি। ইতিমধ্যেই বাজারে কোহিনূর সম্পর্কে যেসব অতিকথন প্রচলিত ছিল সেগুলোরই পুনরীক্ষণ করেন তিনি তার প্রতিবেদনে। অথচ তার সেই প্রতিবেদনটিকেই রেফারেন্স হিসেবে ধরে এরপর থেকে হাজার হাজার নতুন আর্টিকেল ও বই প্রকাশিত হয়েছে, নির্মিত হয়েছে বহু তথ্যচিত্র। এভাবেই কোনো এক সময়ে কোহিনূর বিষয়ক যেমন তথ্য ছিল নিছকই মন গড়া, শ্রোতাদের মনোরঞ্জনের উদ্দেশ্যে সৃষ্ট, সেগুলোই পরবর্তীতে বিবেচিত হতে শুরু করেছে প্রতিষ্ঠিত সত্য হিসেবে। ডালরিম্পল ও আনন্দের লক্ষ্য ছিল অতিরঞ্জনগুলোকে ছেঁকে সেখান থেকে বাস্তব সত্যগুলোকে বের করে নিয়ে আসা, এবং সেই কাজটি তারা বেশ সফলভাবেই করতে পেরেছেন বলে রায় দিয়েছে অনেক সমালোচক। বর্তমানে কোহিনূরের প্রকৃত ইতিহাস জানতে অনেকেই নির্ভর করছে এই বইটির উপর। প্রিয় বন্ধুরা, আজকের এই পর্বে আলোচ্য বইটির আলোকে ভাঙা যাক কোহিনূর হীরা সম্পর্কে প্রচলিত এতদিনের মিথগুলো। কোহিনূরই ভারতের একমাত্র সর্বশ্রেষ্ঠ হীরা নয়। ইতিহাস ঘেটে কোহিনূরের সাথে সাদৃশ্যপূর্ণ অন্তত আরও দুটি হীরাখণ্ডকের প্রমাণ পাওয়া যায়। একটি হলো দরিয়া-ই-নূর, আলোর সাগর, এবং অপরটি গ্রেট মুঘল ডায়মন্ড হিসেবে পরিচিত অর্লভ হীরা। ১৭৩৯ সালে ইরানি শাসক নাদির শাহের লুটের অংশ হিসেবে ৩টি হীরাই ভারতবর্ষ ত্যাগ করেছিল। কেবল ঊনবিংশ শতকের শুরুর দিকে যখন কোহিনূর পুনরায় পাঞ্জাবে ফিরেছিল, তখন থেকে এটি সর্বশ্রেষ্ঠ হীরার তকমা পেতে শুরু করে এবং এটি নিয়ে উচ্ছ্বাস শুরু হয়। কোহিনূর নিখুঁত কোনো হীরাখণ্ডক ছিল না। অনেকেই মনে করে থাকেন প্রকৃত কোহিনূর হয়তো একদম নিখুঁত ছিল, কিন্তু আদতে তা সত্য নয়। এর উপর অনেকগুলো হলুদ রঙের দাগ ছিল। কয়েকটি দাগ তো এত বড় ছিল যে সেগুলোর কারণে হীরাটি ঠিকভাবে আলো প্রতিফলনের ক্ষমতাই হারিয়েছিল। এ কারণেই রানী ভিক্টোরিয়ার স্বামী যুবরাজ আলবার্ট এত বেশি আগ্রহী ছিলেন হীরাটিকে নতুন করে কাটানোর জন্য। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো কোহিনূর বিশ্বের সবচেয়ে বড় হীরা তো নয়ই, এমনকি বৃহত্তম হীরার ধারের কাছেও নেই এটি। এর অবস্থান মাত্র ৯০তম। এ কারণেই টাওয়ার অফ লন্ডনে এর আকৃতি দেখে অনেক দর্শনার্থী বেজায় অবাক হয়ে যান।
কেননা ঠিক পাশেই রাখা দুটি কালিরান হীরার সাথে তুলনা করলে কোহিনূরকে সত্যি অনেক ক্ষুদ্রাকৃতির বলে মনে হয়। কোহিনূরের জন্ম সম্পর্কে নিশ্চিত করে বলা অসম্ভব। অনেকেরই দাবি কোহিনূর হীরাটি নাকি একাদশ শতকে ভারতের কোল্লুর খনন থেকে এসেছে, কিন্তু প্রকৃতপক্ষে কবে কোথায় এটি উত্তোলিত হয়েছে সে ব্যাপারে নিশ্চিত হওয়া একদমই সম্ভব নয়, এবং এই অনিশ্চয়তাই তো একে এত বেশি রহস্যময় করে তুলেছে। অনেকে আবার বিশ্বাস করেন কোহিনূর নাকি কৃষ্ণকে নিয়ে রচিত ভগবত পুরাণের সেই নিমন্ত্রক মণি, এবং মজার ব্যাপার থিওমেডিক্যাপের প্রতিবেদনও রয়েছে এই কথার উল্লেখ। সেখানে তিনি লিখেছেন, কিংবদন্তি অনুযায়ী কৃষ্ণের জীবনদশায় নাকি উত্তোলিত হয়েছিল কোহিনূর হীরা, কিন্তু ডালরিম্পল ও আনন্দের বইটিতে জোর দিয়ে দাবি করা হয়েছে কোহিনূর কোনো খনি থেকে উত্তোলন করা হয়নি, বরং এটি তোলা হয়েছে সম্ভবত দক্ষিণ ভারতের কোনো শুষ্ক নদীপৃষ্ঠ থেকে। কোহিনূর কখনোই মুঘলদের সবচেয়ে মূল্যবান ধন ছিল না। একথা অবশ্যই সত্য যে হীরা এক মূল্যবান রত্ন, বিশেষত হিন্দু ও শিখদের কাছে এটি যেন অমূল্য। কিন্তু মুঘল ও ইরানিদের বিষয় আলাদা। তারা হীরার থেকেও বেশি পছন্দ করত বৃহৎ আকাটা উজ্জ্বল রঙের পাথর, আর সেজন্যই কোহিনূর হীরাকে মুঘলদের সবচেয়ে মূল্যবান ধন বলে যে দাবি করা হয় তা যুক্তিসঙ্গত বলে মনে হয় না। বস্তুত মুঘলদের রাজকোষে ছিল বহু ধরনের মূল্যবান ধন সম্পদ, কোহিনূর সেগুলোরই একটি অংশ। কিন্তু মুঘলরা সবচেয়ে বেশি অধিগ্রহণ করেছিলেন যে বস্তুটি তা হীরা নয়, বরং তাদের বেশি ঝোঁক ছিল বাদাখশানের লোহিতক ও বার্মার পদ্মারক মণির উপর। কোহিনূরের কিংবা হীরার প্রতি মুঘলদের ঐশ্বর্য প্রমাণিত হয় আরেকটি ঘটনা থেকে। কথিত আছে নির্বাচিত থাকাকালীন মুঘল সম্রাট পারস্যের শাহ তাহমাসপকে উপহারস্বরূপ বাবরের হিরে বলে যে হীরাটি দিয়েছিলেন সেটি নাকি ছিল আসলে কোহিনূরই। বাবরের হিরে পরে আবার দক্ষিণে ফিরে এসেছিল বটে, কিন্তু ঠিক কবে বা কিভাবে ফের মুঘল রাজদরবারে এর প্রত্যাবর্তন ঘটে তা আজও অবদিত। কথিত আছে মোহাম্মদ শাহ রাঙ্গিলা নাকি তার পাগড়ির ভেতর কোহিনূর লুকিয়ে রাখতেন। একথা জেনে যান নাদির শাহ, এবং তিনি এক সুসুতর কৌশল বের করেন। তিনি মোহাম্মদ শাহকে একটি প্রাচীরের রীতির কথা মনে করিয়ে দেন। দুই বাদশাহ পরস্পরে দেখা হলে বন্ধুত্বের নিদর্শন হিসেবে পাগড়ি বিনিময় করবেন। মোহাম্মদ শাহের বুঝতে বাকি ছিল না নাদির শাহ আসলে হীরাটি ছিনিয়ে নিতে চাইছেন, অথচ তৎকালীন পরিস্থিতিতে পাগড়ি বিনিময় অস্বীকৃতির মাধ্যমে নাদির শাহের বন্ধুত্বের আহ্বান ফিরিয়ে দেওয়াও তার পক্ষে সম্ভব ছিল না। তাই তিনি বাধ্য হন পাগড়ি বিনিময় করতে। এভাবে পাগড়ির মালিক বনে যান নাদির শাহ। এরপর তিনি রাতে পাগড়ি পরিহিত অবস্থায় তার একান্ত কক্ষে প্রবেশ করেন। পাগড়ি খুলতেই হীরাটি দেখে তিনি বলে ওঠেন কোহিনূর, এবং এভাবেই হীরাটির নাম হয়ে যায় কোহিনূর। কিন্তু বাস্তবে মোহাম্মদ শাহের পক্ষে হীরাটি তার পাগড়িতে লুকিয়ে রাখা সম্ভব ছিল না। পারস্যের ইতিহাসবিদ মারভিস চাকুস সাক্ষ্যমতে ওই মুহূর্তে কোহিনূর হীরাটি সর্বকালের সবচেয়ে জাঁকজমকপূর্ণ ও মূল্যবান আসবাব শাহজাহানের মহিষ সিংহের মাঝে বসে দুত্তি ছড়াচ্ছিল। ফরাসি রত্নবণিক ও পর্যটক জন ট্যাভার্নিয়ার মুঘল সম্রাট আওরঙ্গজেবের কাছ থেকে অনুমতি পেয়েছিলেন তার ব্যক্তিগত রত্নালঙ্কারের সংগ্রহশালা পরিদর্শনের। তার ভাষ্যমতে সম্রাটের ভাস্কর হরতেন্সীয় বর্গীয় খুব বড় আকারের একটি হীরাকে ভুলবশত কেড়ে ফেলেছিলেন। এর ফলে হীরাটির আকৃতি নষ্ট হয়ে যায়। ট্যাভার্নিয়ার ওই হীরাটিকে চিহ্নিত করেছিলেন গ্রেট মুঘল ডায়মন্ড হিসেবে, যেটি শাহজাহান উপহার পেয়েছিলেন হীরক বণিক মীর জুলমার কাছ থেকে। একটা সময় পর্যন্ত অনেকেই বিশ্বাস করত গ্রেট মুঘল ডায়মন্ড হয়তো এই কোহিনূরই, কিন্তু বর্তমান সময়ে অনেক পণ্ডিত ঐক্যমতে পৌঁছেছে যে সেটি ছিল আসলে অর্লফ হীরা, যা বর্তমানে মস্কোর ক্রেমলিন জাদুঘরে শোভাবর্ধন করছে।